খুবই ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামার শুরুতেই আমাদের একটা টেম্পলের সিন দেখানো হয়, যেখানে অনেকগুলো মেয়েরা বাচ্চার জন্য প্রে করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে আমাদের গল্পের নায়িকা শাও আসে এবং সে গর্ভবতী ছিল। সেখানে গডেস কয়েকজন পরীকে বলছিল, তোমাদের কাল্টিভেশন পূর্ণ হয়ে গেছে, তাই সময় হয়ে গেছে পুনর্জন্ম নিয়ে দুনিয়াতে ফেরার। তখন সে তিন পরী অনেক বেশি খুশি হয়ে যায়। শাও সেখানে প্রে করে আর বলে, আমার হাজবেন্ডের নাম হচ্ছে লু, আমার গর্ভে 3টা বাচ্চা আছে। ডাক্তার বলেছে বাচ্চা ডেলিভারি করার সময় অনেক কমপ্লিকেশন হতে পারে, প্লিজ আমার বাচ্চাদেরকে সেফ রাখবেন। সে গডেস তখন শাওকে ইশারা করে আর বলে সেই তোমাদের মা হবে। আর তখনই দেখা যায় সব পরীগুলোর সোল তার পেটের মধ্যে প্রবেশ করে। সেখানে শাওয়ের পেন শুরু হয়ে যায়। তারপর আমাদের হসপিটালের সিন দেখানো হয়, যেখানে ও বাচ্চাদেরকে জন্ম দিচ্ছিল আর সে রুমের বাইরে তার শাশুড়ি অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই তার হাজবেন্ড লু আসে। মা তাকে দেখার পরই খুশি হয়ে যায়। সে যখন শাওয়ের ব্যাপারে তার মাকে জিজ্ঞেস করবে, তখনই বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। বাচ্চার কান্নার শব্দ শুনে ওর শাশুড়ি অনেক হ্যাপি হয়। অন্যদিকে ভেতরে ডাক্তার বলছিল আপনার 3 মেয়ে হয়েছে। তখনই সেখানে লু এবং তার মা ভেতরে চলে আসে আর বলে আমার নাতি কই। ডাক্তার বলে সে 3 মেয়েকে জন্ম দিয়েছে। কথা শোনার পর তো দুজনের মুখই ফ্যাকাশে হয়ে যায়। মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার কারণে ওর শাশুড়ি ওকে অনেক বেশি নিচু করে। শাও ভাবে ওর হাজব্যান্ড লু ওকে সাপোর্ট করবে, কিন্তু সেখানে লু বলে আমি হলাম লু পরিবারের হায়ার এবং লু গ্রুপের প্রেসিডেন্ট, আর আমার কোম্পানি ইনহেরিট করার জন্য আমার একটা ছেলে দরকার, মেয়ে না। তখনই লুয়ের সেক্রেটারি আসে ডিভোর্স পেপার নিয়ে। লু সেখানে এই অবস্থায় শাওকে বলে ডিভোর্স পেপারে সাইন করো। সে একবারও নিজের মেয়েদেরকে দেখলো না আর শাওকেও জিজ্ঞেস করলো না তোমার শরীর কেমন। সেখানে শাশুড়িও তার উপর রাগ দেখাচ্ছিল আর বলছিল তুমি যদি আমাকে নাতি না দিতে পারো অন্য কোনো মেয়ে দিয়ে দিবে, তুমি যদি সাইন না করো তোমার এসব অপয়া বাচ্চাদেরকে নিয়ে আমি চলে যাব। কথা শোনার পর তো শাও ভয় পেয়ে যায় এবং সাইন করে দেয়। সেখানে লুকে একটা কার্ড দেয় আর বলে এটার মধ্যে 1 মিলিয়ন টাকা আছে। সেখানে শাশুড়ি বলে এই টাকাই হচ্ছে তোমার কম্পেনসেশন, এই টাকা বুঝে শুনে খরচ করো, কারণ এছাড়া আমরা তোমাকে আর 1 টাকাও দিব না। এসব কিছু বলে তারা চলে যায়। সেখানে শাও বলে যদিও তোমাদের বাবা এবং গ্র্যান্ডমা তোমাদেরকে চায় না, কোনো ব্যাপার না, মা তোমাদেরকে একলাই সামলাবে আর তোমাদের ভালো দেখাশোনা করবে। তখনই বাচ্চারা বলে মা ঠিক আছে। শাও তো সেখানে পুরাই শকড হয়ে যায়। তখনই ওর সামনে একটা সিস্টেম ভেসে ওঠে আর ওকে বলে তোমার সব বাচ্চারা আসলে পুনর্জন্ম পেয়ে এই দুনিয়াতে এসেছে, তাই মা মেয়ে সিস্টেম চালু হয়ে গেছে। তুমি বাচ্চাদের সব কথাই শুনতে পাবে আর তোমাকে একটা করে মিশন দেওয়া হবে, আর সেই মিশন পূরণ করলে তুমি পুরস্কার পাবে। তারপর সিস্টেম তাকে প্রথম মিশন দেয়, যেখানে ওকে বলা হয় বাচ্চাদের অনেক বেশি ঠান্ডা লাগছে, তাই তুমি জলদি ওদেরকে শপিং করাও, তাহলে তুমি পুরস্কার হিসেবে 8.88 মিলিয়ন টাকা পাবে। শাও তো কথা শোনার পর পুরাই শকড হয়ে যায়, যদিও এই সব কিছু বিশ্বাস করা অনেকটাই কঠিন। শাও সেখানে বাচ্চাকে ধরে আর বুঝতে পারে সত্যি বাচ্চাদের অনেক বেশি ঠান্ডা লাগছে, তাই ও ডিসাইড করে কোনো পুরস্কার না পেলেও সে তার বাচ্চাদেরকে ভালো কিছু কিনে দিবে। তারপর দেখা যায় ও তো বাচ্চাদেরকে নিয়ে শপিং মলে চলে যায়। সেখানে শপকিপার তাকে অনেক সাহায্য করে বাচ্চাদের জন্য জামা কাপড় সিলেক্ট করতে, আর শাও সেখানে তার সবগুলো বাচ্চার জন্যই জামা কাপড় সিলেক্ট করে। সেখানে স্টাফ বলে সবকিছু মিলিয়ে 8 লাখ টাকা হয়েছে, আপনি কিসে পে করবেন, কার্ডে নাকি ক্যাশে। শাও তো প্যারেশান হয়ে যায় আর ভাবে ওকে ওর হাজব্যান্ড মাত্র 1 মিলিয়ন টাকা দিয়েছে, যদি 8 লক্ষ টাকা এখানেই খরচ করে ফেলে তাহলে আর মাত্র 2 লাখ টাকাই বাঁচবে। সেখানে বাচ্চারা বলে মা তুমি একদমই প্যারেশান হয়েও না, বিল পে করে ফেলো, তারপর তুমি পুরস্কার পাবে। শাও তখন কার্ডের মাধ্যমে পে করে। অন্যদিকে লুয়ের কাছে তার সেক্রেটারি যায় আর বলে শাও তার বাচ্চাদেরকে নিয়ে শপিং করার জন্য মলে গেছে আর সে একদিনেই 8 লক্ষ টাকা খরচ করে ফেলেছে। কথা শোনার পর তো লু এবং তার মা পুরাই শকড হয়ে যায়। লু বলে আমরা ওকে মাত্র 1 মিলিয়ন টাকা দিয়েছি, সে 8 লক্ষ টাকা খরচ করে নিয়েছে আর মাত্র অবশিষ্ট 2 লক্ষ টাকা। সেখানে সেক্রেটারি ওকে ফুটেজ দেয় আর বলে সে তো বাচ্চাদের সাথে কথাও বলছে। সেখানে শাও তো এখনো তার বাচ্চাদের সাথেই কথা বলছিল। বাচ্চারা বলে মা তুমি পে করে নিয়েছো, এখন তুমি পুরস্কার পাবে, চেক করো। শাও সেখানে তার ফোন চেক করে, যেখানে ওর অ্যাকাউন্টে 8.88 মিলিয়ন টাকা ট্রান্সফার হয়েছে। ও তো পুরাই শকড। শাও সেখানে খুশি হয়ে বলে আমার কাছে সত্যি এতগুলো টাকা চলে এসেছে।
সেখানে লুডো ফুটেজ দেখার পর পুরাই অবাক হয়ে যায় আর বলে সে 8 লক্ষ টাকা খরচ করার পরিবর্তে 8.88 মিলিয়ন টাকা পেয়েছে। সেখানে লুকে ওর মা বলে, তুমি এসব কি বলছো? লুদার মাকে বলে, মা তুমি কি শুনতে পাওনি? সে বলল সে 8.88 মিলিয়ন টাকা পেয়েছে। কিন্তু লুয়ের মা তো অনেক কনফিউশনে ছিল, তাই লু ভাবে হয়তো সেই ভুল শুনেছে। তাছাড়া শাওয়ের কাছে এত টাকা কিভাবে আসবে? তখনই ওর কাছে তার জিএফ এর কল আসে। ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে শপিং করার পরে শাও নোটিস করে বাচ্চাদের তো ঘুম পাচ্ছে। শাও তার মেয়েদেরকে বলে, আমি তোমাদেরকে নিয়ে কোথায় যাব? আমার কোনো বাড়ি নেই। ওর বাচ্চারা বলে, মা আমাদেরকে নিয়ে গ্র্যান্ড হোটেলে চলো, আর সে হোটেলে গিয়ে একটা রুম বুক করো, তাহলে তুমি সিস্টেমের মাধ্যমে লটারি ধরার সুযোগ পাবে। শাও তার বাচ্চাদের কথা শুনে গ্র্যান্ড হোটেলে চলে আসে। শাওয়ের কাছে সে পরিবেশ অনেক বেশি ভালো লাগে। ও তার মেয়েদেরকে বলে, লুকে বিয়ে করার পরে আমি হাউসওয়াইফ হয়েই রয়ে গিয়েছিলাম, আর এত সুন্দর জায়গায় আসার আমার সুযোগও হয়নি। ও তারপর হোটেলের একজন স্টাফকে বলে, আমি একটা রুম বুক করতে চাই। সেখানে স্টাফ ওকে দেখে আর বলে, আপনার সাথে আপনার 3 বাচ্চা আছে, আমি আপনাকে সাজেস্ট করব আপনি সুপ্রিম ভিআইপি রুম বুক করেন, আর সেই রুমের একদিনের প্রাইস হলো 1 লাখ টাকা। শাও ভাবছিল ও কি করবে। তখনই লু তার জিএফ এবং বোনকে নিয়ে সেখানে চলে আসে। শাও সে মেয়েকে দেখার পর ভাবে, এটা আবার কে? লু সেখানে শাওকে বলে, আমি তোমাকে শুধুমাত্র 1 মিলিয়ন টাকা দিয়েছি, তুমি কি একদিনেই সব টাকা খরচ করতে চাও? লুয়ের বোন বানবান বলে, তুমি এই জায়গার রাজকীয় রুম বুক করার স্বপ্ন দেখছো, যে রুমের একদিনের খরচই হচ্ছে 1 লক্ষ টাকা। তোমার কি এত যোগ্যতা আছে নাকি? আর বানবান সেখানে বাইশেংকে দেখায় আর বলে, সে হচ্ছে বাই পরিবারের মেয়ে, আর সেই আমার ভাইকে ডিজার্ভ করে, আর ফিউচারে আমার ভাবি হবে। শাও বুঝতে পারে ওর হাজব্যান্ড আগেই ওকে চিট করছিল। ওর তো অনেক বেশি রাগ হয়। শাও রেগে সেখানে লুকে চড় মারবে, কিন্তু লু তার হাত ধরে ফেলে আর বলে, ভুলে যেও না, এত বছর ধরে তুমি আমার বাড়িতেই থাকছো, খাবার খাচ্ছ এবং পানও করছো, আর তুমি একজন হাউসওয়াইফ যে কিনা শুধুমাত্র মেয়েই জন্ম দিতে পারে। এ কথা বলে সে শাওকে ধাক্কা মারে। সেখানে বানবান বলে, তুমি ভুলে যেও না, এত বছর ধরে তুমি আমাদের ফ্রিতে ন্যানি সিটার ছিলে। বাইশ্যাং তো ইচ্ছা করে সে নেকলেস ধরে আর বলে, লু এটা আমাকে কিনে দিয়েছে, তাও আবার 10 মিলিয়ন টাকা দিয়ে। সেখানে শাওয়ের তো আরও বেশি রাগ হয়। তাকে কম্পেনসেশন হিসেবে মাত্র 1 মিলিয়ন টাকা দেওয়া হয়েছে, আর সে অন্য আরেকটা মেয়েকে 10 মিলিয়ন টাকা দিয়ে নেকলেস কিনে দিয়েছে। তাই ও রেগে সে ভিআইপি রুম বুক করে। ওর মিশন পূর্ণ হওয়ার সাথে সাথেই ওর কাছে সিস্টেম আসে আর বলে, তুমি লটারি ধরার সুযোগ পেয়েছ। শাও সেখানে লটারি ঘোরায়, আর ও সেখানে জানতে পারে ওর টাকা 10,000 গুণ বেড়ে যাবে। মানে যত টাকা ও খরচ করেছে তার থেকে 10,000 গুণ বেশি টাকা ও ফেরত পাবে। শাও তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ তার ফোনে 1 বিলিয়ন টাকা ট্রান্সফার হয়েছে। শাও তো সেখানে কাউন্টিং করছিল, আর লু তো অবাক হয় তার রিয়াকশন দেখে। শাও বলে, কি হয়েছে, তুমি তার উপরে 10 মিলিয়ন টাকা খরচ করেছো? আমার কাছে এর থেকে বেশি টাকা আছে খরচ করার জন্য। সেখানে লুয়ের সন্দেহ হয়, তাই ও সেখানে তার ফোন চেক করার জন্য তার ফোনটা নিয়ে নেয়। কিন্তু শাও তার ফোন তার কাছ থেকে ছিনিয়ে নেয় আর বলে, এটা আমার প্রাইভেসি। আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে ও চলে যায়। ও তারপর গোসল করে বাচ্চাদের সাথে কথা বলছিল। একজন মেয়ের বাচ্চা জন্ম দেওয়ার পরে অনেক যত্নের প্রয়োজন হয়, কিন্তু তোমরা দুনিয়াতে আসার পর আমার একদমই ক্লান্ত ফিল হচ্ছে না। হয়তো এরকম এই কারণ তোমরা আমার লাকি স্টার। শাও তারপর স্যাড হয়ে বাচ্চাদেরকে বলে, আমি কি সত্যি অকর্মা? তারা সবাই সব সময় বলে আমি শুধুমাত্র হাউসওয়াইফ, আমি কোনো কিছুই পারি না, শুধুমাত্র রান্না করা এবং বাচ্চাদের কেয়ার করা ছাড়া। আর বাইশ্যাং আলাদা বলে সবাই তাকেই চুজ করবে, আমাকে না। তখনই টিভিতে একটা বিজ্ঞাপন চালু হয়, যেখানে বলা হচ্ছিল ফু পরিবারের ইয়াং মাস্টার অ্যানোরেক্সিয়া রোগে ভুগছে। তার এই রোগ ভালো করার জন্য সে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে দেশের সব শেফদের মধ্যে কম্পিটিশন হবে। সেখানে শাওকে তার মেয়েরা বলছিল, মা এটাই তোমার জন্য সুযোগ, আপনি হাউসওয়াইফ বলে তারা সবাই আপনাকে নিয়ে অনেক মজা করে, কিন্তু আপনি ভালো রান্না বাড়া জানেন, তাছাড়া বাচ্চাদের কেয়ার করতেও জানেন। তাছাড়া আপনার সবার সামনে প্রমাণ করা উচিত সবাই যেটাকে আপনার দুর্বলতা ভাবছে সেটাই আপনার শক্তি। এখন আপনার মিশন হলো সে কম্পিটিশনে ভাগ নিতে হবে। সেখানে শাও ডিসাইড করে সে সবার সামনে নিজেকে প্রমাণ করবে। অন্যদিকে আমাদের সে কম্পিটিশনে সিন দেখানো হয়, যেখানে লু তার জিএফ এবং তার বোনকে নিয়ে এসেছিল। সেখানে লু আসলে বাইশেং ওকে বলছিল আসলে বানবান ফুলচেংকে পছন্দ করে,
আর বানবান ফুচেনকে বিয়ে করতে চায়। আর সে লোকে বোঝাচ্ছিল তোমার বোনের বিয়ে যদি এত বড় পরিবারে হয় তোমার প্রজেক্টে এবং তোমার কোম্পানিতে কতই না হেল্প হবে। লু বলে কিন্তু আমরা সে বিয়ে কিভাবে করাবো। বাইশেং বলে আমি অনেক ভালো একজন শেফকে হায়ার করেছি। পুরুষের মনের রাস্তা পেট দিয়ে যায়, তাই আমরা যদি মিস্টার ফুচেনকে সন্তুষ্ট করতে পারি তাহলে সে তো আমাদের কথায় রাজি হয়ে যাবে এবং বানবানকে বিয়ে করে নিবে। তখনই সেখানে ফুচেন আসে, তাও আবার হুইল চেয়ারে করে। সবাই তো হতবাক হয়ে যায়। সেখানে ফুচেন সবাইকে বলে অ্যানোরেক্সিয়া রোগের কারণে সে এখন হুইল চেয়ারে পৌঁছে গেছে। তারপর সেখানে তার সেক্রেটারিকে বলে সবাইকে পৌঁছে গেছে, কারণ এখনই কম্পিটিশন শুরু করা হবে। তখনই শাওয়ের এন্ট্রি হয় এবং শাও বলে আমি রয়ে গেছি। তাকে দেখার পর তো লুয়ের পুরো পরিবার পুরাই অবাক হয়ে যায়। বানবান বলে তুমি এখানে কি করতে এসেছো। আর লু তো সেখানে ওকে অবাক হয়ে দেখছিল, ওকে অনেক সুন্দর লাগছিল এ কারণে। সেখানে বাইশেং এসব দেখার পর অনেক জেলাস হয় আর বলে তোমার টাকা নিশ্চয়ই শেষ হয়ে গেছে, তাই তুমি লুয়ের কাছে আবারও টাকা চাইতে এসেছো। লু বলে আমি তোমাকে আগেই বলেছিলাম আমার কাছে আর কোনো টাকা নেই, আমি তোমাকে আর কোনো টাকা দিতে পারবো না। শাও বলে আমি এই কম্পিটিশনে ভাগ নেওয়ার জন্য এসেছি। সেখানে বানবান বলে তুমি শুধুমাত্র একজন হাউসওয়াইফ আর কিছুই পারো না। সেখানে শাও তার নাইফের স্কিল সবাইকে দেখায় আর সবার সামনে একটা ক্যাবেজ উঠিয়ে কাটতে শুরু করে। শাওয়ের এই স্কিলস দেখার পর তো সবাই অবাক। শাও বলে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছি, তাই আমি কম্পিটিশনে ভাগ নিতে পারবো, কেউ আমাকে থামাতে পারবে না। সেখানে ফুচেন তাকে নাম চেক করতে বলে। সেই স্টাফ তখন পুরো লিস্টই চেক করে আর বলে হ্যাঁ মিস শাওয়ের নাম আছে। তারপর সেখানে কম্পিটিশন শুরু হয়ে যায়। লু সেখানে বাইশেংকে জিজ্ঞেস করে তুমি যে শেফকে হায়ার করেছো আমরা কি তার উপরে নির্ভর করতে পারবো। বাইশেং বলে 10 মিলিয়ন টাকা দিয়ে আমি ওকে হায়ার করেছি, তুমি একদমই চিন্তা করো না। এরকম ভাবেই সেখানে কম্পিটিশন শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডেই তো অনেকগুলো মেয়েকে আউট করা হয়, কারণ তাদের নাইফের স্কিলস একদমই ভালো ছিল না। সেখানে কম্পিটিশন থেকে অনেকেই আউট হয়ে যায়, শুধুমাত্র শাও এবং বাইশেং যাকে হায়ার করেছিল সেই বাঁচে। সবাই তো সে বাইশেং এর আনা শেপের অনেক বেশি প্রশংসা করে, কারণ তার নাইফের স্কিলস অনেক বেশি ভালো। তারা কনফিডেন্ট হয়ে শাওকে হার মানতে বলে, কিন্তু শাও বলে আমি এত সহজে হার মানবো না, এখন তার পালা সবাইকে নাইফের স্কিল দেখানোর। সেখানে শাও তো মাছ কাটতে শুরু করে। সবাই ভাবছিল এটা কোনো স্কিলস হলো। সেখানে বানবান বলে এরকম ফিশ তো সবাই কাট করতে পারে। তখনই শাও মাছের বাকি অংশ পানিতে ছেড়ে দেয় আর মাছ তো সেখানে সাঁতার কাটছিল। তারা এই সিন দেখার পর তো পুরাই অবাক হয়ে যায়। সবাই বলছিল এটা কি জাদু। সেখানে ফুচেনের এই স্কিলস অনেক বেশি ভালো লাগে, ও বলে এটা কোনো ম্যাজিক না। শাও নিজের নাইফকে এত বেশি চালু করে কেটেছে মাছও বুঝতে পারেনি তার শরীর থেকে মাংস আলাদা করা হচ্ছে। সে শেফ তো অনেক বেশি রাগ হয়ে যায় আর বলে এটা কাটাকুটির কম্পিটিশন না, এটা রান্না করার কম্পিটিশন, তাই রান্নায় ফোকাস করো। তারপর দুজনেই সেখানে খাবার বানানো শুরু করে দেয় এবং সে শেফ তো জলদি করে খাবার নিয়ে যায় টেস্ট করাতে। সেখানে বাইশেং ভাবছিল আমরাই জিতবো, কিন্তু ফুচেন খাবার খাওয়ার পরে মুখ থেকে সে খাবার ফেলে দেয় আর বলে এটার টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি। বাইশেং আর লু তো পুরাই অবাক হয়ে যায় আর সবাই ভাবছিল এখন তো শাওই অবশিষ্ট আছে, সেই কি জিতবে। কিন্তু বাইশেং ভাবে সে কোনোভাবেই জিততে পারবে না। আর সেখানে শেফ তো অনেক বেশি জেলাস হয়ে যায় আর ভাবে আমি জিততে না পারলে তুমিও জিততে পারবে না। সেখানে শাওয়ের রান্না করা খাবার যখনই প্রস্তুত হয়ে যায় তখনই সেমে ধোকা করে সে খাবারে চারকোল পাউডার অ্যাড করে দেয়। এই কারণে ওর খাবার অনেকটাই কালচে দেখাচ্ছিল। শাও তো অনেক বেশি প্যারেশান হয়ে যায় এবং এক্সপ্লেন করার অনেক চেষ্টা করে, কিন্তু গার্ডেরা ওকে ধরে ফেলে। সেখানে বানবান বলে সেই রকম খাবার বানিয়েছে ফুচেনকে ক্ষতি করার জন্য। সেখানে শাওকে বের করে দেওয়া হচ্ছিল। শাও বলে আমাকে একটা চান্স দেওয়া হোক, কিন্তু ফুচেন বলে তোমার খাবার দেখেই মনে হচ্ছে এই খাবার আমার হজম হবে না, তাই তুমি চলে যাও, এবং ওকে বের করে দেওয়া হচ্ছিল। তখনই হঠাৎ করে আবারও ফুচেনের পেটে অনেক বেশি ব্যথা করে। সেখানে স্টাফ তো প্যারেশান হয়ে যায়, কারণ তার অসুখ আবারও শুরু হয়ে গেছে। শাও তখন এই সুযোগে কোনো রকম ভাবে তার খাবার নিয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। ফুচেন সেখানে আর কোনো রাগ দেখাবে, কিন্তু খাবারের টেস্ট ওর কাছে ভালো লাগে তাই কিছুই বলে না। সেখানে বানবান রেগে যখন ওকে চড় মারতেই যাবে তখনই পেছন থেকে ফু বলে থামো আর দাঁড়িয়ে যায়। সেখানে সবাই তো হতবাক হয়ে যায়, কারণ তার রোগ সেরে গেছে। ফুচেন বলে তোমার খাবারের স্বাদ অনেক বেশি ভালো ছিল, তাই আমার রোগও সেরে গেছে। আর ফুচেন সেখানে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে শাও জিতে গেছে।
সেখানে বাইশেং এখনো শখে ছিল। শাও সেখানে সবার সামনে সে রাঁধুনির কাছে যায় আর বলে সেই আমার খাবারে চারকোল পাউডার অ্যাড করেছে। তখন সে রাঁধুনিকে বের করে দেওয়া হয়। লুয়ের তো এখনো বিশ্বাস হচ্ছিল না শাও জিতে গেছে। বানবান বলে তোমার কাছে কোনো যোগ্যতা নেই এই কম্পিটিশনে জেতার। সেখানে ফুজেন তো রেগে যায় আর বলে সে আমার বেনিফ্যাক্টর, তোমার কোনো অধিকার নেই ওর সাথে এরকমভাবে কথা বলার। সেখানে বানবান তাকে বারবার হাউসওয়াইফ বলে। শাও বলে হাউসওয়াইফ হলে কি সমস্যা, আমি ভালো রান্না করতে পারি, তাছাড়া আমার কাছে অনেক গুণও আছে। সেখানে ফুজেন ওকে জিজ্ঞেস করে তুমি এখানে একা কেন, তোমার হাজব্যান্ড কোথায়? সেখানে বাইশেন তো এই সুযোগে ওকে অপমান করে আর বলে ওর হাজব্যান্ড ওকে একদমই পছন্দ করে না, তাই ডিভোর্স দিয়ে দিয়েছে। বাইশেন ভাবছিল এখন হয়তো ফুজেনও ওকে ঘৃণা করবে, কিন্তু সবাইকে অবাক করে সেখানে ফুজেন বলে এটা অনেক ভালো একটা ব্যাপার, এখন আমি তোমাকে পার্সিও করতে পারবো। আরও সবার সামনে শাওকে প্রপোজ করে। বানবান তো পুরাই অবাক। ফুজেন বলে তুমি শুধুমাত্র আমার বেনিফ্যাক্টর নও, তুমি আমার মনও জিতে নিয়েছো, আর আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করি। সেখানে বানবান বলে তুমি কিভাবে এরকম করতে পারো, তোমার তো আমাকে বিয়ে করা উচিত, আমি তোমাকে পছন্দ করি। ফুজেন বলে আমি কখনো বলেছি আমি তোমাকে বিয়ে করব, আর আমি তো এখন শাওকে পছন্দ করি, ওকেই বিয়ে করব। সেখানে ফুজেন যখনই বানবানকে কথা শোনাচ্ছিল সেই সুযোগে ও পালিয়ে যায়। ফুজেন যখনই খেয়াল করে ও তার পেছনে ছুট লাগায়। বানবান এসব দেখে অনেক বেশি রাগ হয়ে যায়। সেখানে বাইশেং ওকে শান্ত হতে বলে। লু সেখানে রেগে যায়, ওয়াইনের গ্লাস ভেঙে ফেলে আর বলে তুমি বলেছিলে সব কিছু পারফেক্ট হবে, তাহলে শাও কিভাবে জিতলো আর ফুজেন কেনই বা তাকে পছন্দ করলো? সেখানে বাইশেং বুঝতে পারে লু জেলাস হচ্ছে। সেখানে বাইশেং তো লুয়ের হাত ধরে আর বলে কোনো ব্যাপার না, যদি সে বানবানকে বিয়ে করতে না চায় আমরা বানবানের অন্য কোনো ভালো একজন ব্যক্তির সাথে বিয়ে করাবো। আর কিছুদিনের মধ্যেই গু পরিবারের ইয়াং মাস্টার ফিরে আসবে, আর গ্র্যান্ডপা গু সেখানে তার জন্মদিনের অনুষ্ঠানে তার জন্য নাতি বউ সিলেক্ট করবে। তখন বানবান তো খুশি হয়ে যায় আর ভাবে যদি ফুজেন ওকে বিয়ে করতে না চায় ও ফুজেনের থেকেও ধনী কাউকে বিয়ে করবে আর ফুজেনের গালে চড় মারবে। লু বলে কিন্তু আমাদের কাছে তো ইনভিটেশন নেই। বাইশেন বলে চিন্তা করো না, ইনভিটেশনের ব্যাপার আমি সামলে নিব। অন্যদিকে শাও কোনোরকমভাবে বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসে। তার পেছনে ফুজেন পড়েছিল, তাই ও জলদি করে লুকিয়ে পড়ে। ফুজেন ওকে আর খুঁজে পায় না, তাই চলে যায়। শাও তারপর তার বাচ্চাদেরকে বলে আমি এখন আমার নিজের ফিলিংস আর নিজের জীবন নিয়ে কোনো চিন্তা ভাবনাই করতে চাই না, আমি শুধু টাকা ইনকাম করতে চাই আমার বাচ্চাদেরকে সাপোর্ট করার জন্য। তখনই সেখানে সিস্টেম আসে আর বলে তোমার মিশন কমপ্লিট হয়ে গেছে, তাই তোমার টাকাও দ্বিগুণ হয়ে গেছে। শাও সেখানে তার টাকা চেক করে, সেখানে তার 1 বিলিয়ন টাকা 2 বিলিয়ন টাকায় রূপান্তরিত হয়েছে। তারপর দেখা যায় শাও তার বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় হাঁটছিল, তখনই তার নজর একটা বানের দোকানে যায়। শাও সেখানে বান নেওয়ার জন্য সে দোকানে যায়। অন্যদিকে দেখা যায় একজন বৃদ্ধ ব্যক্তি সে দোকানে যায় এবং বান কিনতে চায়। সেখানে গ্র্যান্ডপা সেই দোকানের মালিককে বলে কিছুক্ষণের মধ্যেই আমার গ্র্যান্ডসন আসবে এবং সেই সব টাকা পরিশোধ করবে। সেখানে দোকানদার তো রাগ হয়ে যায় আর বলে তোমার কাছে টাকা না থাকলে এখান থেকে চলে যাও। গ্র্যান্ডপা সেখানে স্যাড হয়ে যায় এবং যেতে শুরু করে। এসব দেখার পর তো শাওয়ের মায়া হয়, ও 2টা বান কেনে এবং একটা গ্র্যান্ডপাকে দেয়। আর সে গ্র্যান্ডপাকে বলে দোকানের মালিকের কথায় কিছু মনে করবেন না। তখনই অনেকগুলো লাক্সারি কার সেখানে চলে আসে। সবাই এতগুলো গাড়ি দেখার পর তো পুরাই অবাক হয়ে যায়। তখনই সে গাড়ি থেকে গোশান বের হয়। সব গার্ডেরা সেখানে গ্র্যান্ডপাকে গ্রিট করে। আর ফু এসে তার গ্র্যান্ডপাকে বলছিল আপনি আবারও কেন এখানে ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। গ্র্যান্ডপা বলে এতগুলো মাস পরে আমরা শহরে এসেছি, তাই আমার ইচ্ছা করলো আমি ঘোরাঘুরি করি। দোকানের মালিক যখন বুঝতে পারে সে আসলে অনেক বেশি ধনী, সে তার কাছে ক্ষমা চায়। গ্র্যান্ডপা বলে কোনো ব্যাপার না। আর সে ফুকে শাওয়ের কথা বলে যে তাকে সাহায্য করেছে। তারা শাওকে পুরস্কার দেওয়ার কথা বলে, কিন্তু শাও বলে আমার কিছুই চাই না। সেখানে গ্র্যান্ডপা ভাবে তার টাকা চাই না, আমি তাকে কি দিতে পারি। তখনই গ্র্যান্ডপা তাকে তার জন্মদিনের পার্টিতে ইনভাইট করে, আর শাওকে ইনভিটেশন কার্ড দেওয়ার পর তারা চলে যায়। শাও তারপর যখন ওর বাচ্চাদের কাছে যায়, বাচ্চারা বলে মা আমাদেরকে সাথে করে নিয়ে যাবে, আমরাও সে পার্টিতে যাব, আর তার পরিবর্তে আমরা তোমাকে সাহায্য করব, তোমার একটা উইশ পূরণ করব। শাও বলে আমার তো একটা ইচ্ছা, জলদি করে আমার 10 বিলিয়ন টাকা হয়ে যাক। তারপরে সিনে লু বাইরে আসে, ওকে বানবান জিজ্ঞেস করে ভাই আপনি কেন আজকে এত বেশি লেট। লু বলে কালকে দীর্ঘ রাত পর্যন্ত আমার কাজ করতে হয়েছে, তাই আমি লেট হয়ে গেছি আর জাগতেও দেরি হয়ে গেল।
আর সে অভ্যাসগতভাবে শাওকে ডাকে আর বলে খাবার নিয়ে আসো। লু যখনই ওর হাত থেকে পরিস নিবে তার আগেই ও গায়েব হয়ে যায়। লু বুঝতে পারে এখন শাও আর সেখানে নেই। বান বান বলে, ভাই আপনি কি ভুলে গেছেন আপনি শাওকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। লু সেখানে স্যাড হয়, তখনই সেখানে বাইশেং আসে আর খুশি হয়ে বলে, আমি ইনভিটেশনের ব্যবস্থা করে নিয়েছি। সেখানে বান তো বাইশেংয়ের অনেক প্রশংসা করে আর নিজের ভাইকে বলে, তোমার শাওয়ের কথা একদমই ভাবতে হবে না, সে শুধুমাত্র একজন হাউসওয়াইফ আর বাইশেং সবার থেকে আলাদা। সেখানে লুও তো হ্যাঁ বলে এবং সেখানে বাইশেংকে বলে, তুমি মিসেস লু হয়ে আমার সাথে পার্টি অ্যাটেন্ড করবে। তখন বাইশেং অনেক খুশি হয়। তারপরে সিনে তারা তিনজনই সে পার্টিতে পৌঁছে যায় এবং অনেক বেশি হ্যাপি হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আবার শাওয়ের এন্ট্রি হয়। শাওকে দেখার পর তারা পুরাই শকড আর তারা শাওকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো। শাও সেখানে ইনভিটেশন কার্ড দেখায় আর বলে, গ্র্যান্ডপা আমাকে নিজে ইনভাইট করেছে। বাইশ্যাং বলে, নিশ্চয়ই এই কার্ডটা ফেক হবে। তখনই গ্র্যান্ডপার এন্ট্রি হয়। তারা ভাবছিল এখন শাও বাঁচতে পারবে না। তারা সবাই মিলে সেখানে গ্র্যান্ডপাকে নালিশ করতে শুরু করে, এই মেয়েটা জোর করে পার্টির মধ্যে প্রবেশ করছে। তখন গ্র্যান্ডপা তাদের ওপরে রেগে যায় আর বলে, আমি নিজে ওকে ইনভাইট করেছি, আর তোমাদের যদি এ ব্যাপারে এতই সমস্যা হয়ে থাকে তোমরা নিজেরাই এখান থেকে চলে যাও। সেখানে বাইশেং তখন বানকে শান্ত করে আর বলে, আমাদের এই পার্টি অ্যাটেন্ড করতেই হবে। আর সবাই তো সে হলে প্রবেশ করে। সেখানে গ্র্যান্ডপা ঘোষণা করে, আজকে আমার জন্মদিন আর আজকে আমি আমার নাতি বউ সিলেক্ট করব। তখনই দৌড়ে সেখানে মেয়েটা সে আর বলে, আপনার নাতনি তার বাচ্চাকে নিয়ে লাফ দেওয়ার জন্য ছাদে গেছে, সে সুইসাইড করতে চাচ্ছে। গ্র্যান্ডপা সেখানে পেরেশান হয়ে যায় এবং জলদি করে ছাদের ওপরে যায়। সেখানে একজন মেয়ে বলে, এসব কিছু কি হচ্ছে। আরেকজন মেয়ে বলে, তুমি কি জানো না 3 মাস আগেই কুপরিবারের মেয়ে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, তাই সে মাতৃজনিত সমস্যায় ভুগছে। তাই শাও তার বাচ্চাদেরকে নিয়ে উপরে চলে যায়। অন্যদিকে ছাদের ওপরে গ্র্যান্ডপা এবং গুশেন যায়। গুশেন তার বোনকে বলে, তুমি নিচে নেমে আসো। সেখানে গুশিয়া তার ভাই এবং তার গ্র্যান্ডপাকে বলছিল, আমার হাজব্যান্ড তার সেক্রেটারির সাথে মিলে আমাকে ধোকা দিয়েছে। কিছুক্ষণ আগেই আমার হাজব্যান্ডের সেক্রেটারি আমাকে ভিডিও পাঠিয়েছে। গুশেন বলে, তুমি শান্ত হও, আমরা সব কিছু সলভ করে নিব, এরকম বোকামি করো না, নিচে নেমে আসো। কিন্তু গুশিয়া কারো কোনো কথাই শোনে না। সেখানে গ্র্যান্ডপা এবং গুশেন ওকে থামাতে গেলে সে রেগে যায় এবং ওদের ওপরই আঘাত করে। এতে গ্র্যান্ডপা এবং গুশেন আহত হয়। তখনই শাও আসে আর বলে, গ্র্যান্ডপা আপনি কি ঠিক আছেন। আর সে গ্র্যান্ডপাকে বলে সে গুশিয়াকে থামাতে পারবে। সেখানে লুয়ের বোন এবং জিএফ মিলে ওকে আবারও নিচু করেছিল, কিন্তু গ্র্যান্ডপা বলে, আমি ওকে একটা চান্স দিতে চাই। শাও সেখানে একটা পানির বোতল নেয় এবং সামনে যায়। গুশিয়া বলে, তুমি যাই করো না কেন আমাকে আজকে থামাতে পারবে না। শাও বলে, আমি তোমাকে রাজি করাতে আসিনি, আমি তোমাকে জ্ঞানে ফিরাতে এসেছি। আর সেখানে গুশিয়ার ওপরে পানি ছুঁড়ে মারে। সবাই তো অবাক হয়ে যায়। সেখানে গুশেন গ্র্যান্ডপাকে বলে, গ্র্যান্ডপা আমি কি ওকে থামাবো। গ্র্যান্ডপা বলে, না আমি ওকে বিশ্বাস করি। শাওকে বোঝায় সে ম্যান তোমাকে ডিজার্ভই করে না, একজন ধোঁকাবাজ পুরুষের জন্য তুমি এরকম কিছু করতে পারো না। গুশিয়া বলে, তুমি আমার কষ্ট বুঝতে পারবে না, আমি 9 মাস কষ্ট করে একটা বাচ্চাকে জন্ম দিয়েছি, তারপর থেকে আমার ফিগার নষ্ট হতে শুরু হয়েছে, আমি এখন আর আগের মতো সুন্দরী না, তাছাড়া আমার চুলও পড়া শুরু হয়ে গেছে, আর তার উপর থেকে আমার হাজব্যান্ডও আমাকে ধোঁকা দিয়েছে। শাও বলে, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, আমিও কয়েকদিন আগে আমার বাচ্চাকে জন্ম দিয়েছি, আমার 3 মেয়েকে জন্ম দেওয়ার পর থেকে আমারও ফিগার খারাপ হওয়া শুরু হয়ে গেছে, তাছাড়া আমার চুলও অনেক বেশি পড়া শুরু হয়ে গেছে, আমার শরীরের ইনজেকশনের দাগ এখনো শুকায়নি, আমার স্বামী আমাকে ধোঁকা দিয়েছে এবং যেদিন আমি আমার বাচ্চাকে জন্ম দিয়েছি সেদিনই সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু এরকম মানুষের জন্য কেন আমরা আমাদের জীবন নষ্ট করব। সেখানে গুশিয়া তার কথা বুঝতে পারে এবং নিচে নামার জন্য রাজি হয়ে যায়। শাও সেখানে তার সামনে নিজের হাত বাড়িয়ে দেয়। গুশিয়া তার হাত ধরতেই যাবে, তার আগেই মেয়েরা সে আর বলে, গুশিয়ার হাজব্যান্ড তার মিস্ট্রেসকে নিয়ে পার্টিতে চলে এসেছে। এই কথা শোনার পর তো গুশিয়া শকটে পড়েই যায়, কিন্তু শাও গ্র্যান্ডপা এবং ফুশেন মিলে ওকে ধরে ফেলে আর তারা সবাই মিলে ওকে উপরে ওঠায়। সেখানে গুশিয়া এখনো অনেক পেরেশান ছিল আর বলছিল, আমি আমার হাজব্যান্ডের সামনে যাব না। সেখানে গ্র্যান্ডপা ওকে বলবে, তার আগেই শাও বলে, না তোমার যেতে হবে, তাও আবার অনেক রেডি হয়ে। তারপরে সিনে আমাদের গুশিয়ার হাজব্যান্ড এবং তার মিস্ট্রেসকে দেখানো হয়।
তারা এটা ভেবে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। তারা গুশিয়াকে ওদের চিটিং করা ভিডিও পাঠিয়ে দিয়েছে। এতক্ষণে হয়তো গুশিয়া সুইসাইডও করে নিয়েছে। আর গুশিয়া মারা গেলে সে তার হাজব্যান্ড হিসাবে তার সব সম্পত্তি পাবে। এই সব কিছুই ওদের প্ল্যানিং ছিল। মিস্ট্রেস বলে মিস্টার গু কোথায়? গুশিয়ার হাজব্যান্ড বলে তারা নিশ্চয়ই গুশিয়ার বডি নেওয়ার জন্য গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুশিয়ার এন্ট্রি হয়। ওর হাজব্যান্ড এবং মিস্ট্রেস তো পুরাই শকড হয়ে যায়, কারণ সে একদম ঠিকঠাক ছিল, তাছাড়া এত সুন্দরভাবে রেডি হওয়া। তখন গুশিয়ার কাছে ওর হাজব্যান্ড যায় এবং তাকে সব কিছু এক্সপ্লেন করে। গুশিয়া বলে তোমার কোনো নাটক আর করতে হবে না, আমি সব ভিডিও দেখে নিয়েছি, আর আমি তোমার কোনো কথাই আর আসবো না। সেখানে গ্র্যান্ডপাও তো রেগে যায় আর বলে তুমি আমার নাতনিকে বুলি করেছ, এখন তুমি আর বাঁচতে পারবে না। এখন বাড়িতে গিয়ে দেউলিয়া হওয়ার জন্য অপেক্ষা করো, কারণ তোমার কোম্পানির সাথে আমরা আর কোনো কর্পোরেশন করব না। সেখানে ওর হাজব্যান্ড তো সব দোষ মিস্ট্রেসের ওপরে দিয়ে দেয়, কিন্তু সেক্রেটারি বলে আমার কোনো দোষ নেই। সেখানে গুশিয়া ওদের কোনো কথাই শোনে না আর তার হাজব্যান্ডকে এবং মিস্ট্রেসকে আউট করে দেয়। শাও এসে বলে তোমার এখন কীরকম ফিল হচ্ছে? গুশিয়া বলে আমার অনেক বেশি ভালো লাগছে, ফাইনালি শয়তানের কাছ থেকে আমি বাঁচলাম। তখনই মেড বলে ইয়াং মাস্টার তো স্মাইল করছে। সেখানে গুশিয়া অনেক খুশি হয়ে শাওকে ধন্যবাদ জানায় আর সেখানে গ্র্যান্ডপা সবার সামনে ঘোষণা করে আমি অলরেডি আমার নাতি বউ বাছাই করে নিয়েছি। সব মেয়েরাই সেখানে শকড হয়ে যায়, কারণ কোনো কম্পিটিশনই তো শুরু করা হলো না। সেখানে গ্র্যান্ডপা সবাইকে বলে তোমরা নোবেল পরিবার থেকে বিলং করো, কিন্তু আমি এরকম নাতি বউ চাই যার পার্সোনালিটি এবং চরিত্র অনেক বেশি ভালো হবে। আমার বিশ্বাস হচ্ছে না আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। শাও সেখানে বাচ্চাদেরকে নিয়ে চলে যাবে, তার আগে সেখানে গ্র্যান্ডপা বলে আমি শাওকে আমার নাতি বউ হিসেবে বাছাই করেছি। এসব শোনার পর তো লু এবং লুয়ের বোন পুরাই শকড। সেখানে বাইফেং এবং বানবান বলতেই যাচ্ছিল সে একটা ডিভোর্সি মেয়ে, কিন্তু গুশিয়া রেগে যায় আর বলে এতে কি সমস্যা, সে ডিভোর্সি। শাও একদম ঠিক বলেছে, এতে মেয়েদের কোনো দোষই নেই। সেখানে গুশেন তো শাওয়ের কাছে যায় আর বলে আমি আগে বিয়ে করার কথা কিছুই ভাবিনি, তোমাকে দেখার পর আমার ইচ্ছা করছে আমি সত্যিই তোমাকে বিয়ে করে ফেলি। তুমি অন্য সব মেয়েদের মতো না, একদমই ডিফারেন্ট, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেখানে শাও তো কনফিউশনে পড়ে যায়, শাও কিছু বলে না। তাই সেখানে ফুসেন ওকে ডান্স করার জন্য ইনভাইট করে এবং গুশিয়া ওকে ওর কাছেই ধাক্কা দিয়ে দেয়। তারপর দেখা যায় গুশেন এবং শাও একসাথে ডান্স করে। লুয়ের এসব দেখার পর অনেক বেশি জেলাস ফিল হয়। তখনই বানবান বলে গ্র্যান্ডপা আপনি কিভাবে এরকম করতে পারেন, আমি একমাত্র মেয়ে যে আপনার নাতি বউ হওয়ার যোগ্যতা রাখি। সেখানে গ্র্যান্ডপা রেগে যায় আর বলে আবারও তোমরা আসার পরই বারবার সমস্যা ক্রিয়েট করছো। আর দেখা যায় গ্র্যান্ডপা ওদের সবাইকেই বের করে দেয়। সেখানে বানবান তো অনেক বেশি রেগে যায় আর বলে শাও বারবার আমাদের প্ল্যানিং নষ্ট করে দিচ্ছে। সেখানে লুয়ের তো অনেক বেশি রাগ হয়, তখনই ওর পেট ব্যথা শুরু হয়ে যায়। বানবান বলে ভাই আপনার পেট ব্যথার সমস্যা কি আবারও শুরু হয়ে গেছে? আগে তো শাও সব সময় আপনার জন্য পরিস বানাতো, ওকে কল করুন আর বলুন আবারও পরিস বানাতে। বাইশ্যাং বলে সে ভেতরে ডান্স করছে, সে আসবে না। তখন বানবান বলে তুমি জানো না সে হচ্ছে আমাদের ফ্রি ন্যানি, ভাই একবার কল করলেই সে আবারও চলে আসবে। সেখানে লু ওকে কল করে। অন্যদিকে শাও তো ডান্স করছিল, তখনই ওর কাছে কলের আওয়াজ আসে। তাই ও সেখানে গুশেনকে বলে আমার এই কলটা রিসিভ করতে হবে। শাও কল রিসিভ করার পরই ওকে লু বলছিল তুমি আমার জন্য এসে পরিস বানাও। এ কথা শোনার পর ওর অনেক বেশি রাগ হয়। ও সেখানে গ্র্যান্ডপাকে বলে আমার যেতে হবে। আরও গুশেনকে বলে তুমি ভবিষ্যতে আরও ভালো মেয়ে পাবে। তারপর তার মেয়েদেরকে নিয়ে ও বের হয়ে যায়। শাও বাইরে আসার পর লুকে দেখার পর তো হ্যাপি হয়ে যায়, ও তার জন্য পরিস বানাতে চলে এসেছে। আর ও শাওকে অর্ডার করে তার জন্য পরিস বানাতে। সেখানে শাও তার কাছ থেকে তার ফোন নিয়ে নেয় এবং নিজের কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করে ফেলে। শাও তারপর লুকে বলে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি সম্পূর্ণ ডিলিট করে ফেলেছি, ভবিষ্যতে আমাকে কল করার আর চেষ্টাও করবে না। লু বলে আমার পেট ব্যথা করছে, ও বলে এটা আমার কোনো সমস্যা না আর চলে যায়। সেখানে লু তো আরও বেশি রেগে যায়। আরও সেখানে বাইশেংকে বলে তুমি বলেছিলে সব কিছু ঠিকঠাক হবে, তাহলে কেন কোনো কিছু প্ল্যানিং মোতাবেক হচ্ছে না? সেখানে বাইশেং ওকে কিছু বলতেই যাবে তার আগে ওর কাছে কল আসে। তারপর দেখা যায় ও সেখানে লুকে বলে আমার গ্র্যান্ডমা মারা গেছে। সেখানে লু বাইশেংকে বলে আমি তোমাকে শুধুমাত্র এই কারণে চুজ করেছি কারণ তুমি বাই পরিবারের দত্তক মেয়ে, তোমাকে বাই পরিবারের ওল্ড ম্যাডাম অ্যাডপ্ট করেছিল, এর মানে জিঙ্গা টেকনোলজি তুমিই পাবে।
সেখানে বাইশ্যাং অনেক ভালোভাবেই জানতো যদি ঝিঙ্কা টেকনোলজি ও না পায় তাহলে কখনোই লু ওকে বিয়ে করবে না। তাই ও জলদি করে সেখানে লুকে বলে দাদির শেষকৃত্যের পরেই সে টেকনোলজি আমি পাবো। লু খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে, তাহলে শেষকৃত্যের পরেই আমরা বিয়ে করে নিব। অন্যদিকে শাও তার মেয়েদেরকে নিয়ে যাচ্ছিল এবং তাকে বলা হয় তোমার মিশন পূরণ হয়ে গেছে। শাওকে ওর বাচ্চারা বলে মা তুমি তোমার ইচ্ছা বলো। শাও সেখানে উইশ করে আমার 2 বিলিয়ন টাকা যাতে 10 বিলিয়ন টাকা হয়ে যায়। এরকম ভাবে তার টাকা সেখানে বেড়ে যায়, ও তো অনেক বেশি হ্যাপি হয়। তখনই ওর পাশ দিয়ে দুইজন যায় আর তারা কথাবার্তা বলছিল মিসেস বাই তো মারা গেছে। শাও যখন মিসেস বাইয়ের ব্যাপারে এ খবর জানতে পারে ওর অনেক বেশি খারাপ লাগে। তখনই সেখানে ওর মেয়েরা ওকে বলে মা তুমি জলদি করে মিসেস বাইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে যাও, এখন এটাই তোমার মিশন আর এই মিশন পূরণ হওয়ার পর তুমি একটা মিষ্টি উপহার পাবে। অন্যদিকে আমরা সেই মিসেস বাইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান দেখতে পাই। সেখানে মিসেস বাইয়ের জিনিয়াস স্টুডেন্ট ইয়ানকে দেখানো হয়। সেখানে বান তো ইয়ানকে দেখে আর ভাবছিল সে অনেক বেশি হ্যান্ডসাম। সেখানে বাইশ্যাং তো ইয়ানকে বলে গ্র্যান্ডমা মারা যাওয়ার আগে গ্র্যান্ডমা কি তোমাকে কিছু বলেছিল? ইয়ান বলে গ্র্যান্ডমা মারা যাওয়ার আগ পর্যন্ত সে একজনের অপেক্ষা করছিল। সবাই সেখানে ইয়ানকে জিজ্ঞেস করে সে কার জন্য অপেক্ষা করছিল। ইয়ান বলে ফ্লাইং ইগলের। সেখানে সবাই বলা বলি করছিল ফ্লাইং ইগল হচ্ছে ম্যাথের জিনিয়াস, যে ম্যাথের বড় বড় সমস্যাগুলোকে 2টা পদ্ধতির মাধ্যমে সলভ করতে পারে। আর সে মিসেস বাইয়ের সব থেকে জিনিয়াস স্টুডেন্ট ছিল, কিন্তু অনেক বছর ধরেই সে গায়েব, কেউ জানে না সে কোথায় আছে। ইয়ান বলে মিসেস বাই তার শেষ সময়েও বারবার আমাকে জিজ্ঞেস করেছিল ফ্লাইং ইগল কি ফিরে এসেছে। সেখানে ইয়ান কোনো জবাব দেয় না। মিসেস বাই ভাবে শাও এখনো ফিরে আসেনি, এর মানে সে হ্যাপি আছে। কিন্তু মিসেস বাই সেখানে অনেক স্যাড হয় কারণ শেষ সময়েও শাওয়ের সাথে তার দেখা হবে না। সেখানে বান বাইশ্যাংকে বলে তুমি হচ্ছে বাই পরিবারের দত্তক নেওয়া মেয়ে যাকে মিসেস বাই অ্যাডপ্ট করেছিল, এর মানে জিঙ্কা টেকনোলজি তুমিই পাবে। ইয়ান বলে আমি হচ্ছে ফ্লাইং ইগলের জুনিয়র, ফ্লাইং ইগলকে কেউ ইনসাল্ট করলে আমি সহ্য করব না। মিসেস বাই বাইশ্যাংকে এ কারণেই দত্তক নিয়েছিল কারণ তার চেহারা অনেকটাই ফ্লাইং ইগলের মতো। বাইশ্যাং বলে আপনি একদমই চিন্তা করবেন না, কারণ ফ্লাইং ইগলকে আমি অনেক সম্মান করি আর আমি তাকে আমার রোল মডেল মনে করি। তখন ইয়ান সেখানে বিশ্বস্ত হয় আর যখনই সে ডকুমেন্ট ওর হাতে দিয়ে দিবে তার আগে সেখানে শাওয়ের এন্ট্রি হয়। ও যখনই মিসেস বাইয়ের কাছে যাবে ওকে বাইশ্যাং থামায় আর বলে এটা আমার দাদির ফেনারয়েল, তুমি এখানে কি করছো? তুমি ভেতরে আসতে পারবে না। সেখানে শাও ওকে ধাক্কা দেয় এবং ভেতরে যেতে শুরু করে। ইয়ান বলে সে হচ্ছে মিসেস বাইয়ের গ্র্যান্ড ডটার, আমি তার সাথে আছি। আর সে শাওকে জিজ্ঞেস করে তুমি কে? শাও তার পরিচয় বলবে তার আগেই বান বলে সে একজন হাউসওয়াইফ। শাও তার কথা শুনে রেগে যায় কিন্তু সে কিছু বলতেই যাবে তার আগেই সেখানে একজন লোক আসে আর ইয়ানকে বলে জিঙ্গা টেকনোলজিতে সমস্যা হয়ে গেছে। ইয়ান বলে এটা মিসেস বাইয়ের অনেক বছরের পরিশ্রম আর সে প্রজেক্ট সলভ করার জন্য বসে পড়ে কিন্তু সে কিছুই করতে পারছিল না। শাও বলে আমি এটা ঠিক করতে পারবো, কেউ তার কথাই বিশ্বাস করে না কিন্তু ইয়ান বলে আমি একবার চেষ্টা করে দেখতে চাই। সবাইকে অবাক করে শাও সে টেকনোলজি ঠিক করে ফেলে। ইয়ান তো শকড হয়ে যায় এবং লু ভাবছিল সে কিভাবে এত কিছু করতে পারে। লু শাওকে বলে তুমি আসলে কে? শাও বলে তুমি সব সময় বলো আমি একজন হাউসওয়াইফ, কিন্তু ভুলে গেছো তুমি সে ব্যক্তি যে আমার সামনে বসে আমাকে প্রপোজ করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লু শাওকে প্রপোজ করে আর বলে তোমার কোনো কিছু করতে হবে না, তুমি শুধু বাড়িতে থেকে আমার খেয়াল রাখবে। আমি একজন বিজনেসম্যান, আমার পেটে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়, তাই আমি চাই বাড়িতে থেকে তুমি আমার কেয়ার করো, আমরা একসাথে একটা শান্তিপূর্ণ বাড়ি বানাবো। আমি তোমাকে সাপোর্ট করব আর তুমি আমাকে, কিন্তু কখনোই তোমার আমাকে সাপোর্ট করার প্রয়োজন পড়তো না কারণ আমি হলাম জিনিয়াস ফ্লাইং ইগল। আমার ভবিষ্যৎ অনেক বেশি ব্রাইট হতো, কিন্তু আমি সব কিছু তোমার কারণে গিভ আপ করে দিয়েছিলাম। তুমি সব সময় আমাকে বলো আমি কোনো কাজের না, আজকে আমি তোমাকে গর্ব করে বলতে চাই আমি সে ফ্লাইং ইগল। সবাই তার কথা শোনার পর তো শকড হয়ে যায় কিন্তু বাইশ্যাং তার কথাই বিশ্বাস করে না আর সবাই তার পরিচয় প্রমাণ করতে বলে। শাও ভাবে মিসেস বাই ছাড়া কেউ কখনোই আমার চেহারা দেখেনি, আমি কিভাবে আমার পরিচয় প্রমাণ করব। তখনই ওর কাছে সিস্টেমের আগমন হয়। সিস্টেম বলে তুমি তোমার মিশন পূরণ করে ফেলেছ, এখন তোমার মিষ্টি সারপ্রাইজের পালা। তখনই ওর কাছে একটা পিল আসে আর ওকে বলা হয় আসলে মিসেস বাই মারা যায়নি, একজন ডাক্তার তার ভুল ব্যাখ্যা করেছে।
সেখানে শাও তাকে পিল খাওয়াতে যাবে, কিন্তু বাইশ্যাং তার হাত ধরে ফেলে। ও বলে এখনো মিসেস পাই মারা যায়নি। সেখানে ইয়ান ওকে বিশ্বাস করে আর ও সেখানে মিসেস পাইকে পিল খাওয়ায়। সেখানে বাইশ্যাং এবং বানবান বলে সে মারা গেছে, তুমি এখনো তার বডির সাথে এরকম করছো। আর ওর কথায় গার্ডেরা ওকে ধরে ফেলে। সেখানে বাইশ্যাং রেগে যায় আর বলে আমি তার নাতনি হই, আমি তোমাকে শিক্ষা দিব। আর সে শাওকে মারতেই যাবে, তার আগেই মিসেস পাইয়ের জ্ঞান ফিরে আসে। সে সবাইকে থামিয়ে শাওয়ের কাছে যায়। তার বিশ্বাস হচ্ছিল না শাও ফিরে এসেছে। সেখানে শাও নীল ডাউন হয় আর বলে আমি ফিরে এসেছি। মিসেস বাই সেখানে কান্না করে, তার বিশ্বাস হচ্ছিল না তার শাও এখানে। মিসেস বাই বলে তুমি কেন ফিরে এসেছো, তুমি কি খুশি না? পেছন থেকে বানবান বলে সে একজন ডিভোর্সি মেয়ে যে হাউসওয়াইফ ছিল। মিসেস বাই বুঝতে পারে তারাই তার সাথে খারাপ করেছে, তাই সে রেগে গিয়ে ওকে চড় মারে। আর সে যখন জানতে পারে বাইশেং এর জন্য তার সাথে কত খারাপ হয়েছে, সে তখন বাইশেংকেও চড় মারে। লু সামনে আসলে সে জিজ্ঞেস করে তুমি কি শাওয়ের হাজব্যান্ড? লু হ্যাঁ বললে সে তাকে অনেকগুলো চড় মারে। মিসেস বাই বলে তুমি সে যার জন্য সে তার ক্যারিয়ার নষ্ট করেছে, তোমার জন্য তার সাথে এত অন্যায় হয়েছে, তুমি তার সাথে এত খারাপ করেছ। সে আমার সব থেকে জিনিয়াস স্টুডেন্ট ফ্লাইং ইগল। মিসেস বাই সেখানে জিঙ্গা টেকনোলজির পেপার নিয়ে শাওয়ের হাতে রাখে আর বলে তুমি আমার উত্তরসূরি হবে। শাও না করে, কিন্তু মিসেস বাই বলে এটাই তোমার যোগ্যতা, তুমি এসব কিছু হ্যান্ডেল করতে পারবে, ভুল সবারই হয়। তখন শাও রাজি হয়ে যায়। সেখানে বাইশ্যাং অনেক রাগ দেখায়। মিসেস বাই বলে আমি তোমাকে প্রথমে এই কারণে অ্যাডপ্ট করেছিলাম কারণ তোমার চেহারা অনেকটাই শাওয়ের মতো ছিল, কিন্তু তোমার সব থেকে বড় ভুল হলো তুমি থার্ড পার্টি হয়ে অন্য কারো জীবনে দখল দিয়েছ। সেখানে বাইশ্যাংকে বাই পরিবার থেকে বের করে দেওয়া হয়। তারপরে সিনে দেখা যায় শাও তো নতুন করে আবারও তার কাজ শুরু করে, তাকে ঝিঙ্গা টেকনোলজিতে ওয়েলকাম জানানো হয়। তারপর দেখা যায় শাও যখন অফিসে তার কাজ করছিল তখনই ওর কাছে ইয়ান আসে, তার জন্য কফি আনে। শাও তার কফির প্রশংসা করে। ইয়ান বলে ফিউচারে সব সময় আমি তোমার জন্য কফি বানাবো। ইয়ান শাওকে একটা সমস্যার ব্যাপারে বলে, ও তাকে সবকিছু বোঝায়। অন্যদিকে লুয়ের কাছে ওর সেক্রেটারি আসে আর বলে আমাদের কোম্পানির স্টক প্রাইস অনেক বেশি কমে গেছে, কারণ সবাই জানতে পেরে গেছে আপনি আপনার ওয়াইফকে চিট করেছেন আর নিজের মেয়েদের ত্যাগ করেছেন, তাই কেউ এখন তার সাথে কর্পোরেশন করতে চাচ্ছে না। তখনই একজন কর্মচারী আসে আর বলে স্টক প্রাইস তো অনেক বেশি ডাউন হয়ে গেছে, সবার থেকে নিচে নেমে গেছে। তখনই লুয়ের পেটে ব্যথা হয় এবং সেক্রেটারি প্যারেশান হয়ে যায়। তারপর দেখা যায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। লুয়ের মা সেখানে বলছিল সব শাওয়ের কারণে হচ্ছে। আর সেখানে বানবান বলে আপনার এরকম বলা উচিত হয়নি, কারণ সে এখন ঝিঙ্গা টেকনোলজির উত্তরসূরি, তাছাড়া সেই হচ্ছে জিনিয়াস ফ্লাইং ইগল। আপনি কি নিউজ দেখেননি? মা বলে তুমি ওকে অনেক কথা শুনিয়েছ, সব দোষ তোমার। ও বলে না, তুমি ওকে কথা শুনিয়েছ, সব দোষ তোমার। দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। লু এসব দেখে বিরক্ত হয়ে যায় এবং উঠে চলে যায়। লু বাড়িতে আসার পর মনে করে শাও এসেছে, কারণ সেখানে খাবার ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাইশেং আসে। লু তাকে দেখার পরই তো রাগ হয়ে যায়। ও বলে শাও আর কখনোই ফিরে আসবে না, কারণ তুমি নিজে ওকে আউট করেছো। তখনও রেগে সেখানে শ্যাংকে বের করে দেয়। আর লু সেখানে সেক্রেটারিকে কল করে আর বলে সব থেকে বড় ডায়মন্ড রিং কিনতে। সে আবারও শাওকে প্রপোজ করবে। অন্যদিকে শাও কাজ করছিল, তখনই ও বুঝতে পারে ওর বাচ্চাদের খিদে পেয়েছে, তাই ও দুধ নেওয়ার জন্য বাইরে যায়। তখনই লুয়ের মায়ের গার্ডেরা আসে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ও রাজি না হলে তারা অজ্ঞান করে ওকে বাড়িতে নিয়ে যায়। লুকে সেক্রেটারি বলে আপনার এক্স ওয়াইফকে আপনার মা কিডন্যাপ করেছে। তখন লুও বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যায়। অন্যদিকে শাওয়ের জ্ঞান ফেরার পর সে বলে আপনাদের এত সাহস, আপনারা আমাকে কিডন্যাপ করেছেন, আমি কিন্তু পুলিশকে কমপ্লেন করতে পারি। লুয়ের মা বলে তুমি আসলেই চেঞ্জ হয়ে গেছো, তুমি আগে কখনই আমার সাথে এরকম ভাবে কথা বলনি। শাও বলে আপনি এসব কি বলছেন, আপনি কি ভুলে গেছেন এখন আমি কে? লুয়ের মা বলে তুমি তোমার ভুলগুলোকে অ্যাকসেপ্ট করে নাও, আমি আবারও তোমাকে অ্যালাউ করবো লুকে বিয়ে করতে। শাও বলে যদি আমি কোনো ভুলই অ্যাকসেপ্ট না করি তাহলে? তখন লু বলে তাহলে আমি আমার ভুল স্বীকার করব। সেখানে বান এবং লুয়ের মা ওর কাছে রিকোয়েস্ট করে আর বলে তুমি আমাদের বাড়িতে আবারও ফিরে আসো, তুমি আমার ছেলে বউ হও। আর বান বলে আপনি আমার ভাবি হন। শাও বলে আমি এ টাইটেল আর চাই না, আর বেরিয়ে আসে। তখনই লু আসে, ও তার কাছে ক্ষমা চায় এবং নীল ডাউন হয়ে ওকে আবারও প্রপোজ করে। শাও তো রেগে যায় এবং সে আংটি নিয়ে দূরে ফেলে দেয়। শাও বলে আমার ভালোভাবে মনে আছে তুমি কিভাবে আমাকে এবং আমাদের বাচ্চাকে ছেড়ে দিয়েছিলে।
ও লুকে না করে যখন চলে যাবে তখনই গার্ডেরা আসে আর তারা শাওকে ফোর্স করছিল সে যাতে না যায়। লু বলে, তুমি আমার কাছেই থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমার যা করতে হয় আমি তাই করব, আর তোমাকে বাঁচাতে কেউ আসবে না। তখনই ইয়ান আসে এবং বলে, তোমার বাচ্চারা অনেক কান্না করছিল, তাই আমি ক্যামেরা চেক করেছি আর সব ঘটনা বুঝতে পেরেছি। শাও খুশি হয় আর ভাবে, সত্যি আমার বাচ্চারা আমার জন্য লাকি স্টার। সেখানে গার্ডেরা যখন শাওয়ের কাছে যাবে তখনই তারা অদ্ভুত একটা এনার্জি ফিল করে আর সবাই নিচে পড়ে যায়। এই ম্যাজিক্যাল বাচ্চাগুলো এসব কিছু করছিল। শাও সেখানে সবাইকে বলে, আমার বাচ্চারা কোনো অমঙ্গল নয় বা অপয়া নয়, আমার বাচ্চারা হলো লাকি স্টার। আর শাওয়ের একটা সমস্যার কথা মনে পড়ে, ও সেটার সমাধান বুঝতে পারে, তাই জলদি করে ওর কোম্পানিতে চলে যায়। আর ম্যাজিক্যাল পাওয়ারের জন্য লুও তো এগোতে পারছিল না। তারপর দেখা যায় শাও তাদের প্রজেক্টের সব সমস্যাই সমাধান করে নিয়েছিল আর সবাই কারণে সেলিব্রেশন করছিল। সেখানে ফুল নিয়ে লু আসে আর শাওয়েরও ধামাকাদার এন্ট্রি হয়। সবাই তো ওকে মুগ্ধ হয়ে দেখছিল। সব রিপোর্টাররা ওর কাছে নানা ধরনের প্রশ্ন করে। লু সামনে গিয়ে ওকে ফুল দিবে, তার আগেই তো আমাদের আরও 3জন হিরো চলে আসে, ফুচ্যান, গুশেন এবং ইয়ান। এত যোগ্য মানুষকে দেখার পর লু বুঝতে পারে তার আর কোনো জায়গা নেই। আসলে তারা 3জনই শাওকে পারসিউ করছিল আর তারা 3জনই শাওকে বিয়ে করতে চায়। দেখা যাক শাও কাকে চুজ করে। লু এসব দেখার পর চুপচাপ চলে যায়। আর আমাদের 3 হিরো যখন ঝগড়া করেছিল তখনই তো শাও বাচ্চাদেরকে নিয়ে পালায়। বাইরে আসার পর বাচ্চারা জিজ্ঞেস করে, মা তুমি কেন কাউকে চুজ করলে না, সবাই তো পারফেক্ট ছিল তোমার জন্য। শাও বলে, এখন আমার আর কারো প্রয়োজন নেই, আমি একাই এখন শাইন করব তোমাদের সাথে, আর আমার সব ভালোবাসা শুধুমাত্র তোমাদের জন্য উজাড় করে দিব। আরও নিজের বাচ্চাদের সাথে একটা মাউন্টেনে চলে যায় নিউ একটা জীবন শুরু করার জন্য। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।